বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজেদা চৌধুরী, প্রভাষক ব্যবস্থাপনা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ, ঢাকা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমরা পড়ব ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো হলো অ্যানুইটি বা বার্ষিকী কি, অ্যানুইটির প্রকারভেদ ব্যাখ্যা করো, সাধারণ ও অগ্রিম অ্যানুইটি কি, অ্যানুইটির সূত্রসমূহ ব্যাখ্যা করো। আজকে আসলে আমরা অ্যানুইটি সম্পর্কে সম্পূর্ণ ক্লাসে বিশদ আলোচনা করব। অ্যানুইটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু এই অধ্যায়ের। এখান থেকে অধিকাংশ সময়ই আমাদের একটি সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। তো অ্যানুইটি বা বার্ষিকী কাকে বলে? নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বা বার্ষিকী বলে। মূলত অ্যানুইটি একটা ইংরেজি শব্দ, এর বাংলা প্রতিশব্দই হচ্ছে বার্ষিকী বা বার্ষিক বৃত্তি। অ্যানুইটির বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য উভয় প্রকার হতে পারে। যেমন প্রতি মাসে ৫,০০০ টাকা বেতন প্রদান, প্রতি সপ্তাহে ৫০০ টাকা মজুরি প্রদান। আবার উল্টা দিক থেকে আমরা চিন্তা করলে বলতে পারি যে প্রতি মাসে ৫,০০০ টাকা বেতন প্রাপ্তি, প্রতি সপ্তাহে ৫০০ টাকা মজুরি প্রাপ্তি। অর্থাৎ প্রাপ্তি বা প্রদান দুইটি অ্যানুইটির অন্তর্ভুক্ত। এখন আসো অ্যানুইটির বৈশিষ্ট্যগুলো কি কি আমরা একটু দেখে নিই। অ্যানুইটি হলো সমপরিমাণ অর্থের প্রাপ্তি বা প্রদান, অর্থাৎ অ্যানুইটিতে সবসময় সমান পরিমাণ অর্থের প্রাপ্তি অথবা প্রদান ঘটবে। ২ নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে, অ্যানুইটিতে সময়ের ব্যবধানও সমান হয়ে থাকে। অর্থাৎ আমরা যে উদাহরণ দিয়েছি যে প্রতি মাসে ৫,০০০ টাকা করে বেতন প্রাপ্তি, তাহলে এটা হচ্ছে গিয়ে ৫,০০০ টাকা অর্থের পরিমাণ সমান আবার প্রতি মাসে, অর্থাৎ প্রত্যেক মাসে ১ মাস পর পর, তাহলে সময়ের ব্যবধানও হবে সমান। তারপরে অ্যানুইটির বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য উভয়ই হতে পারে। অ্যানুইটি সাধারণ বা অগ্রিম এই দুই ধরনের হয়ে থাকে। এবার আসো অ্যানুইটি কোথায় কোথায় ব্যবহার করা হয়। অ্যানুইটি বা বার্ষিকী যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মধ্যে প্রথমেই আছে গৃহ নির্মাণ ও ঋণদান। সাধারণত গৃহ নির্মাণ খাতে ঋণদানের উদ্দেশ্যে অ্যানুইটির বহুল ব্যবহার দেখা যায়। গৃহ নির্মাণকারী ব্যক্তি ব্যাংকের কাছ থেকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিস্তি পরিশোধের শর্তে নির্দিষ্ট সুদের হারে ঋণ নিয়ে থাকে। একে অ্যানুইটি অন্যতম উদাহরণ বলা যায়। এছাড়া আছে ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম। তোমাদের যাদের বাসায় ডিপিএস করা আছে তারা তোমাদের বাবা মা অথবা নিজেরাও যদি করো তাহলে জানতে পারবে যে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে আমরা এই ডিপিএস হিসাব খুলে থাকি। এটার পূর্ণরূপ হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম। তারপরে আছে পেনশন তহবিল। এখানেও নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করা হয়। যারা সরকারি চাকরি করে তাদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ওই পেনশন তহবিলে নির্দিষ্ট সময় পরপর কেটে নেওয়া হয়। তারপরে আছে বীমা পলিসি। কেউ যদি বীমা পলিসি গ্রহণ করে সেক্ষেত্রেও এই নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয় বীমা কোম্পানিকে। গাড়ি ক্রয় ঋণ। গাড়ি ক্রয় করলেও ব্যাংক থেকে ঋণ নিয়ে এই অ্যানুইটির মাধ্যমে নির্দিষ্ট কিস্তি দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য ঋণ নিয়ে গাড়ি ক্রয় করা যায়। এছাড়া আছে ভোক্তা ঋণ। বিভিন্ন ভোগ্য পণ্য যেমন টেলিভিশন, ফ্রিজ অথবা এয়ার কন্ডিশনার ইত্যাদি দামি আসবাবপত্র ক্রয়ের জন্য অনেক সময় ভোক্তাগণ ব্যাংকের কাছ থেকে কিস্তিতে ঋণ নিয়ে এই পণ্যটি ভোগ ব্যবহার করতে পারে। দেখবে যে এখন বিভিন্ন কোম্পানিগুলো তারা কিস্তিতে পণ্য ক্রয়ের সুযোগ দেয়। এগুলোকেও আমরা ভোক্তা ঋণের অন্তর্ভুক্ত বলতে পারি। এছাড়া আছে হজ স্কিমে নিয়মিত জমা। যারা হজ করতে আগ্রহী তারা হয়তো এককালীন অনেকগুলো টাকা একসাথে না দিয়ে নিয়মিত নির্দিষ্ট পরিমাণ অর্থ কিস্তি হিসাবে জমা দিয়ে থাকে এবং শেষ পর্যন্ত সে হজের সম্পূর্ণ টাকা জমাদান হয়ে গেলে হজে যাওয়ার সুযোগ পায়।
তো এগুলো হচ্ছে অ্যানুইটির ব্যবহার। তোমরা যখন কোনো উদ্দীপক দেখবে তখন এই ধরনের বিষয়গুলো যখন থাকবে তখন তুমি বুঝতে পারবে যে এটি আসলে অ্যানুইটির কথা বোঝানো হয়েছে, কারণ এই সকল ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট কিস্তি বা নির্দিষ্ট সময় পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের জন্য পরিশোধ করে ঋণ নেওয়া হয় বা অর্থ দেওয়া হয় বা প্রদান করা হয়। তো আসো আমরা এর পরের আলোচনাগুলো কি কি দেখি। অ্যানুইটি বা বৃত্তির শ্রেণীবিভাগ। অ্যানুইটিকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি, একটি হচ্ছে বর্তমান মূল্যের অ্যানুইটি, আরেকটি হচ্ছে ভবিষ্যৎ মূল্যের অ্যানুইটি। বর্তমান মূল্যের অ্যানুইটিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য এবং অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য। ভবিষ্যৎ মূল্যের অ্যানুইটিকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য, আরেকটি হচ্ছে অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা দেখো মূল কথাই হচ্ছে সাধারণ অ্যানুইটি আর অগ্রিম অ্যানুইটি, এদের আবার বর্তমান মূল্য হয়ে থাকে, ভবিষ্যৎ মূল্য হয়ে থাকে। এবার আসো সাধারণ বৃত্তি বা অ্যানুইটি কাকে বলে। যখন নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদের শেষে পাওয়া যায় বা দেওয়া হয় তাকে সাধারণ বৃত্তি বা সাধারণ অ্যানুইটি বলা হয়। আমি আবারও বলছি, যখন নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদের শেষে পাওয়া যায় বা দেওয়া হয় তাকে সাধারণ অ্যানুইটি বলে। তো সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে নির্দিষ্ট মেয়াদের শেষে অর্থ প্রাপ্তি বা প্রদান ঘটলে সেটাকে আমরা সাধারণ অ্যানুইটি বলবো। এই বিষয়টা যদি তোমরা খেয়াল রাখতে পারো তাহলে অ্যানুইটি চিনতে পারা কোনো সমস্যা তোমাদের জন্য হবে না। আর এই ক্ষেত্রে যদি কোনো মেয়াদের কথা উল্লেখও না থাকে, অর্থাৎ মেয়াদের শেষে না শুরুতে, সেটা যদি উল্লেখ না থাকে তাহলেও আমরা এটাকে সাধারণ অ্যানুইটি বলে ধরে নিব। যেমন প্রতি মাসের শেষে 5,000 টাকা বেতন প্রদান, প্রতি সপ্তাহের শেষে 500 টাকা মজুরি প্রদান, এটা সাধারণ অ্যানুইটির উদাহরণ। এবার আসো সাধারণ অ্যানুইটিকে দুই ভাগে ভাগ করা যায়, যথা সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য এবং সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। তো সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য কাকে বলে? নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদের শেষে প্রদান বা গ্রহণ করা হলে তাকে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য বলে। তাহলে দেখো ওই এখানেও একই কথা, মেয়াদের শেষে প্রদান বা গ্রহণ করা, প্রাপ্তি বা প্রদান। হ্যাঁ, যেটাই বলি গ্রহণ মানে প্রাপ্তি আর প্রদান তো প্রদানই। তাহলে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য হলো নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদের শেষে প্রদান বা গ্রহণ করা হলে তাকে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য বলে। সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য প্রত্যেক বছরের শেষে বা মেয়াদের শেষে প্রাপ্তি বা প্রদান করা হয়ে থাকে। এখানে প্রত্যেক বছর না দিয়ে আমরা বলতে পারি মেয়াদের শেষে, ঠিক আছে। এবার আসো সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতি কি। সাধারণ অ্যানুইটি বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতির মধ্যে যে সূত্রটি রয়েছে, পিভিএ সমান সমান এ ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 যোগ আই টু দ্য পাওয়ার এন ভাগ আই। এখানে পিভিএ সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, এ হচ্ছে অ্যানুইটির পরিমাণ বা কিস্তির পরিমাণ, আই হচ্ছে বার্ষিক সুদের হার, এন হচ্ছে মেয়াদকাল। যদি এখানে কিস্তি বছরে একাধিকবার প্রদান করা হতো, এটা হচ্ছে একবার, বছরে একবার কিস্তি প্রদান করা হলে এই সূত্র, যদি বছরে একাধিকবার কিস্তি প্রদান করা হতো তাহলে আমরা সূত্রে কি পরিবর্তন আনতাম, আই কে এম দিয়ে ভাগ করতাম, অর্থাৎ সুদ গণনার সংখ্যাটা আমরা এখানে নিয়ে আসতাম, আই কে এম দিয়ে ভাগ করতাম এবং এন কে এম দিয়ে গুণ করতাম। তাহলে আই আছে দুই জায়গায়, এখানেও আই কে এম দিয়ে ভাগ, এখানেও আই কে এম দিয়ে ভাগ, আর এন কে এম দিয়ে গুণ কখন হতো, যখন বছরে একাধিকবার সুদ গণনা করা হতো। আর এটা বছরে একবার সুদ গণনা করা হয়, তাই এখানে এম বা সুদ গণনার সংখ্যা আসে নাই। এবার আসো সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য কি। যখন নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদের শেষে জমা করা হলে ভবিষ্যতে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে তাকে সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য বলে। আমি আবারও বলছি, নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদের শেষে জমা করা হলে ভবিষ্যতে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে তাকে সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য বলে। তাহলে এখানেও ওই মেয়াদের শেষে, সাধারণ অ্যানুইটির সাথে মেয়াদ শেষের কথাটি অথবা মেয়াদের উল্লেখ করা নাই, এই ধরনের বিষয়টি সম্পৃক্ত।
সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য প্রত্যেক বছরের শেষে অর্থ পাওয়া যায়। এখন আসো সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতি বা সূত্রটি কিরূপ আমরা দেখি। এফভিএ সমান সমান এ গুণন এ যোগ আই টু দ্য পাওয়ার এন মাইনাস 1 ভাগ আই, এ গুণ 1 যোগ আই টু দ্য পাওয়ার এন বিয়োগ 1 ভাগ আই। এখানে এফভিএ সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য, এ অ্যানুইটির পরিমাণ বা কিস্তির পরিমাণ, আই বার্ষিক সুদের হার, এন মেয়াদকাল। এফভিএ মানে হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, এ হচ্ছে অ্যানুইটির পরিমাণ বা কিস্তির পরিমাণ, নাম্বার অফ ইনস্টলমেন্ট, কিস্তির ইংরেজি হচ্ছে ইনস্টলমেন্ট, তাহলে আমরা এটাকে বলতে পারি নাম্বার অফ ইনস্টলমেন্ট। এবার আসো অগ্রিম অ্যানুইটি বা অগ্রিম বার্ষিক বৃত্তি। তো অগ্রিম বার্ষিক বৃত্তি কাকে বলে? যখন নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদের শুরুতে পাওয়া যায় বা দেয়া হয় তাকে অগ্রিম অ্যানুইটি বলা হয়। আমি আবারও বলছি, নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট মেয়াদের শুরুতে প্রাপ্তি বা প্রদানকে অগ্রিম অ্যানুইটি বলে। তাহলে এখানে যেই বিষয়টি খুব ইম্পর্টেন্ট, অগ্রিম অ্যানুইটির সাথে মেয়াদের শুরুতে বা সময়ের শুরুতে কথাটি উল্লেখ থাকবে। সময়ের শুরুতে যদি কথাটি উল্লেখ না থাকে তাহলে আমরা কিছুতেই অগ্রিম অ্যানুইটি বলে ধরবো না। যেমন প্রতি মাসের শুরুতে 5,000 টাকা বেতন প্রদান, প্রতি সপ্তাহের শুরুতে 500 টাকা মজুরি প্রদান। এবার আসো অগ্রিম অ্যানুইটির প্রকারভেদ। অগ্রিম অ্যানুইটিকে দুই ভাগে ভাগ করা হয়, যথা অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য এবং অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। এবার আসো অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য কি? নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদের শুরুতে প্রদান বা গ্রহণ করা হলে তাকে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য বলে। তাহলে আমরা সংজ্ঞা কিন্তু একই আছে, কোন জায়গাটায় চেঞ্জ করলাম? মেয়াদের শুরুতে, মানে মেয়াদের শেষের জায়গায় শুরুতে এই কথাটি চেঞ্জ করলাম কিসের সাথে? সাধারণ অ্যানুইটির সাথে। তাহলে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য হলো নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদের শুরুতে প্রদান বা গ্রহণ করা হলে তাকে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য বলে। অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্যের ক্ষেত্রে প্রত্যেক বছরের শুরুতে অর্থের প্রাপ্তি বা প্রদান হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ক্লাস ভালো করে শুনবে, বারবার শুনবে এবং খাতায় লিখবে, লিখে নিজেরা আবার সেখান থেকে পড়বে। তাহলে দেখবে যে তোমাদের যে কনসেপ্টগুলো আছে সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে এবং এই সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজে করতে পারবে। তো অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতি বা সূত্র কি? পিভিএডি সমান সমান এ গুণ 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ আই টু দ্য পাওয়ার এন ভাগ আই গুণন 1 যোগ আই। এখানে এফভিএডি সমান অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য, এ অ্যানুইটির পরিমাণ বা কিস্তির পরিমাণ, আই বার্ষিক সুদের হার, এন মেয়াদকাল। তো দেখো এখানে আমরা সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের সাথে যেই পার্থক্যটি পেয়েছি, এফভি এর জায়গায় এফভিএডি, এখানে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ, ডিউ মানে হচ্ছে বকেয়া বা অগ্রিম, ডিউ মানে বকেয়া বা অগ্রিম, তাহলে এফভিএডি হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ, অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য। আর সূত্রের মধ্যে যে পরিবর্তনটা আছে সেটা হচ্ছে আই 1 যোগ আই, এখানে এই অংশটুকু মূলত সাধারণ অ্যানুইটির সাথে অগ্রিম অ্যানুইটির সূত্রের পার্থক্য। এই অংশটি যদি আমরা সাধারণ অ্যানুইটির সাথে জুড়ে দিতে পারি তাহলে সেটি অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় হয়ে যাবে। আর কিস্তির পরিমাণ হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্টের বাংলা হচ্ছে কিস্তি, তাই কিস্তির পরিমাণ হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট। এবার আসো অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। তো অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য কাকে বলে? নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদের শুরুতে জমা করা হলে ভবিষ্যতে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে তাকে অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য বলে। তাহলে এখানে ওই একই কথা, সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্যের সাথে সংজ্ঞা একই হবে, শুধুমাত্র মেয়াদের শুরুতে জমা করার কথা উল্লেখ করতে হবে। অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য প্রত্যেক বছরের শুরুতে অর্থ পাওয়া যায়। তাহলে অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য আর সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্যের মধ্যে মূল পার্থক্য কোথায়? একটি হচ্ছে সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে বছরের শেষে অর্থ পাওয়া যায় আর অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রে বছরের শুরুতে অর্থ পাওয়া যায়। এবার আসো আমরা অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতিটি একটু দেখে নেই।
অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতি বা সূত্রটি হলো এভিএডি সমান সমান এ গুণন 1 যোগ আই টু দ্য পাওয়ার এন বিয়োগ 1 ভাগ আই গুণ 1 যোগ আই। এখানে এফভিএডি অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য, এ অ্যানুইটির পরিমাণ বা কিস্তির পরিমাণ, আই বার্ষিক সুদের হার, এন মেয়াদকাল। তো এফভিএডি হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ, ডিউ মানে হচ্ছে বকেয়া বা অগ্রিম, এ হচ্ছে কিস্তির পরিমাণ বা নাম্বার অফ ইনস্টলমেন্ট। আর এখানে সূত্রের মধ্যে সাধারণ অ্যানুইটির সূত্রের সাথে শুধু এই জায়গাটুকু বাড়তি যদি তুমি যোগ করে দাও তাহলে অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য পেয়ে যাবে। তাহলে আমরা একটা সূত্র শিখলে কিন্তু আরেকটা সূত্রের সাথে এইটুকু অংশ যোগ করলেই কিন্তু পরের সূত্রটি পেয়ে যাচ্ছি। অগ্রিম আর সাধারণ অ্যানুইটির সূত্রের মধ্যে শুধু এই জায়গায় পার্থক্য, এখানে 1 যোগ আই যোগ করে দিলেই হয়ে যাবে, আর এখানে অ্যানুইটি ডিউ। আর যদি সূত্রটি আমরা বলি যে বছরে একাধিকবার সুদ পরিশোধ, এটা হচ্ছে বছরে একবার কিস্তি পরিশোধ বা সুদ পরিশোধ করা হলে তখন অ্যানুইটির সূত্রটি এমন হবে, যদি একাধিকবার সুদ পরিশোধ করা হয় সেক্ষেত্রে আয়কে এম দিয়ে ভাগ করব, যেখানে যেখানে আয় আছে, যেমন এখানে আয় আছে, এখানে আয় আছে, এখানে আছে, আয়কে এম দিয়ে ভাগ করব, এন কে এম দিয়ে গুণ করব, তাহলে আমরা বছরে একাধিকবার সুদ গণনা করা হলে অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবো। আর এক্ষেত্রে তোমার সুদ গণনার হার কি হবে আমি প্রথম ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম, অর্থের সময় মূল্য এই অধ্যায়ের যে 1 নম্বর ক্লাসটি নিয়েছি সেখানে তোমাদের এম এর মান বা সুদ গণনার সংখ্যা কিভাবে হবে সেটা উল্লেখ করা আছে, তোমরা দেখে নিবে। এবার আসো সাধারণ অ্যানুইটি আর অগ্রিম অ্যানুইটির মধ্যে পার্থক্য কি। সাধারণ অ্যানুইটি আর অগ্রিম অ্যানুইটি আমাদের বহুল ব্যবহৃত দুটি পদ্ধতি। সাধারণ অ্যানুইটি কাকে বলে? যখন নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদের শেষে পাওয়া যায় বা দেয়া হয় তাকে সাধারণ অ্যানুইটি বলে। আর যখন নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদের শুরুতে পাওয়া যায় বা দেয়া হয় তাকে অগ্রিম অ্যানুইটি বলে। তাহলে দেখো শুধুমাত্র এই মেয়াদের শেষে আর মেয়াদের শুরুতে এই কথাটি পরিবর্তন হয়ে সাধারণ অ্যানুইটি আর অগ্রিম অ্যানুইটির পার্থক্য নির্দেশ করা হয়েছে। তারপরে দেখো সাধারণ অ্যানুইটিতে প্রত্যেক বছরের শেষে অর্থের প্রাপ্তি বা প্রদান হয়ে থাকে, অগ্রিম অ্যানুইটিতে প্রত্যেক বছরের শুরুতে অর্থের প্রাপ্তি বা প্রদান হয়ে থাকে। সাধারণ অ্যানুইটির ব্যবহার ব্যাপক, অগ্রিম অ্যানুইটির ব্যবহার সীমিত। এখন দেখো সাধারণ অ্যানুইটির ব্যবহার ব্যাপক কারণ কি? সাধারণ অ্যানুইটি সাধারণত পণ্য বন্ধক বা ঋণ গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর অগ্রিম অ্যানুইটি সাধারণত লিজ বা ইজারা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা সাধারণত ঋণ গ্রহণটা বহুল ব্যবহার করে থাকি, তাই সাধারণ অ্যানুইটির ব্যবহারটা ব্যাপক, আর ইজারা বা ঋণ ইজারা বা লিজ নেওয়ার সংখ্যাটা সীমিত, তাই এর ব্যবহারও সীমিত। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাস দেখে উপকৃত হবে এবং অ্যানুইটি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান তোমরা এখন করতে পারবে। তো আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।